আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজ আপনাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা চেঙ্গিস খানের অরিজিন সম্পর্কে জানাবো। যে চেঙ্গিস খানকে আমরা যেমন ভিলেনের মতো করে দেখি, যে তিনি যুদ্ধ করে সবাইকে মেরে ফেলতো, এটাই কি বাস্তব? চেঙ্গিস খানের জীবন সাদাসিধে একটা বাচ্চা ছেলের থেকে কিভাবে এত ভয়ঙ্কর হয়ে গেল, এবং সে কি সত্যিই ভিলেন ছিল নাকি একজন হিরো? চলুন সেটা জেনে আসা যাক। তো গল্পটা শুরু হয় 9 বছর বয়সী একটা ছেলে তেমুজিনকে দেখিয়ে। এই মুহূর্তে ওর দায়িত্ব ছিল অনেকগুলো মেয়ের মধ্যে থেকে নিজের ভবিষ্যৎ বউকে বেছে নেয়া। তেমুজিনের বাবা ওকে বলে এমন একটা মেয়েকে বেছে নিতে যে হবে ফর্সা, স্বাস্থ্যবান, বড় মুখ আর ছোট ছোট চোখের অধিকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো মেয়েটার পা যেন মজবুত, মানে শক্ত সামর্থ্য, আর মেয়েটা যেন হাসি খুশি হয়। কারণ তেমুজিনের বাবা বিশ্বাস করত যে মেয়ের পা শক্ত, সে স্বামীর সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতে পারে। অবশেষে তেমুজিন একটা মেয়েকে পছন্দ করে তার বাবার কাছে নিয়ে যায়, কিন্তু মেয়েটাকে দেখেই তেমুজিনের বাবার মন খারাপ হয়ে যায়। সে আশা করেছিল যে তেমুজিন তাদের প্রতিদ্বন্দ্বী গোত্র মেরকিট বংশের কোনো মেয়েকে বিয়ে করলে মেরকিট বংশ আর তাদের পুরনো শত্রুতা বন্ধুত্বে বদলে যাবে। কিন্তু তেমুজিন তো ভালোবেসে ফেলেছে একটা ছোট গোত্রের মেয়েকে, যার কারণে তাদের বন্ধুত্বের এই ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। এদিকে তেমুজিন তো খুবই খুশি ছিল তার হবু স্ত্রীকে নিয়ে। ফিরে আসার আগে সে মেয়েটাকে একটা কাকের হাড় দিয়ে বানানো উপহার দেয় আর কথা দেয় ঠিক 5 বছর পর ফিরে এসে সে তাকে বিয়ে করবে। এরপর তেমুজিন আর তার বাবা এবং সঙ্গীদের সাথে করে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎ করেই ভয়ানক ঝড় উঠে যায়, যার কারণে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়। তেমুজিনের বংশ ছিল মঙ্গল বংশ। মঙ্গলেরা বিশ্বাস করত ঝড় উঠলে বুঝতে হবে দেবতারা রেগে আছে। তো যাই হোক, ঝড় কমে গেলে তারা আবারও যাত্রা শুরু করে। কিন্তু সামনে তো তাদের জন্য আরও অনেক বিপদ অপেক্ষা করছিল। একটা ভয়ঙ্কর গোত্রের মানুষদের সাথে তাদের মুখোমুখি দেখা হয়ে যায়। মঙ্গল বংশের নিয়ম ছিল পানির আশেপাশে কাউকে মেরে ফেলা নিষেধ। তাই দুই পক্ষই খুবই সতর্ক হয়ে দুপাশে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে প্রতিপক্ষ গোত্রের থেকে একজন লোক এগিয়ে এসে ওদের এক বাটি দুধ দিয়ে যায় বন্ধুত্বের চিহ্ন হিসেবে। তেমুজিনের বাবা পাল্টা 1 কাপ মদ আর শুকনো কিছু মাংস পাঠিয়ে দেয়। এদিকে তেমুজিনের লোকেরা সন্দেহ করছিল যে এই দুধে বিষ থাকতে পারে। তাই তারা তেমুজিনের বাবাকে পরামর্শ দেয় যে আগে একজন দাসকে দিয়ে দুধটা খাওয়াতে। কিন্তু তেমুজিনের বাবা রাজি হয় না, বরং নিজের বিশ্বাস দেখানোর জন্য উনি পুরো বাটির দুধ নিজেই খেয়ে নেয়। কিন্তু তিনি তো আর জানতো না যে প্রতিপক্ষ গোত্র আসলেই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিছুক্ষণ পর পথে যেতে যেতে তেমুজিনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ফলে সে ধীরে ধীরে সে বিষক্রিয়ায় এখানেই মারা যায়। এই সব কিছু দেখে তার দলেরই একজন লোক, যার নাম ছিল আলতান, সে তেমুজিনের বাবার মৃত্যু দেখে হাসতে শুরু করে দেয়। রাগে উন্মাদ হয়ে তেমুজিন তার চাবুক দিয়ে আলতানের উপরে হামলা করে দেয়। বরং তেমুজিনের বাবার মৃত্যুর পরে আলতান বিদ্রোহ করে মঙ্গল গোত্রের নতুন নেতা হয়ে যায়। আসলে তেমুজিনের বাবা এই মঙ্গল গোত্রের একজন নেতা ছিল। তেমুজিনের মা বহু চেষ্টা করেছিল তাদের গোত্রের লোকজনদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিজের পক্ষে নিতে, কিন্তু কেউই তার কথা শোনেনি। শেষমেশ তেমুজিনের মা আলতানকে একটা হুঁশিয়ারি দেয়, তা হলো একদিন তেমুজিন বড় হয়ে অবশ্যই তার বাবা খানের আসন ফিরিয়ে নেবে, আর সে তার বাবার হত্যার প্রতিশোধও নেবে। মঙ্গলদের মধ্যে খান মানে ছিল সকল গোত্রের শাসক। এর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক ছিলই না। তো এই কথা শুনে আলতান খুবই চিন্তায় পড়ে যায়। সে ঠিক করে যে তেমুজিনকে সে বড় হতেই দেবে না। কিন্তু তাদের গোত্রের নিয়ম ছিল যদি কোনো বাচ্চা গাড়ির চাকার চেয়ে ছোট হয় তাহলে তাকে মারা মহাপাপ। এদিকে তখন তেমুজিনের উচ্চতা ঠিক গাড়ির চাকার সীমার নিচেই ছিল, তাই তখনই তেমুজিনকে মেরে ফেলা কোনোভাবেই সম্ভব ছিল না। এই জন্য আলতান প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কয়েক মাস পরে সে ফিরে এসে তেমুজিনকে মেরে ফেলবে। এই বিপদটা বুঝতে পেরে তেমুজিন সেখানে থাকা একটা পবিত্র পাহাড়ে চলে যায় একটু আশ্রয়ের আশায়। তখন বাইরে ছিল ভীষণ ঠান্ডা, তাই প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটা রীতিমতো জমে যাচ্ছিল। তখনই ভাগ্য যেন তার দিকে মুখ তুলে তাকায়। কোত্থেকে যেন একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। ধীরে ধীরে তারা খুবই ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে সকল কথা শেয়ার করতে থাকে, এমনকি তারা একসাথে নিজেদের রক্ত দিয়ে বন্ধুত্বের শপথও নিয়ে নেয়।
তারা ঠিক করে যে একদিন অবশ্যই দুজন মিলে এখানকার পুরো জাতিকে একত্রিত করবে। তারপর আশেপাশের অন্য দেশগুলোতে যুদ্ধ করে তারা সেই দেশগুলো জয় করে নেবে আর সব জায়গায় ধীরে ধীরে তারা শান্তি স্থাপন করবে। কিন্তু তেমুজিন তখনও জানতো না তার এই রক্তের বাঁধনে বাঁধা বন্ধু জামুকাই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তো কয়েকদিন পর আলতানের লোকেরা ঠিকই তেমুজিনকে খুঁজে পেয়ে যায়। তারা তেমুজিনকে ধরে এনে আবারও মঙ্গল গোত্রে ফিরিয়ে দেয়। কিন্তু অভাব অনটনের কারণে পেট ভরে খাবারটাও খেতে না পেরে তেমুজিন অপুষ্টিতে ভুগে এখনও গাড়ির চাকার চেয়ে লম্বা হতে পারেনি। এটা দেখে আলতান তো রেগে আগুন হয়ে যায়। সে আদেশ দেয় তেমুজিনকে নিয়মিত মাংস আর মাছ খাওয়ানো হবে যাতে করে সে তাড়াতাড়ি বড় হয়, আর তারপর তাকে মেরে ফেলা হবে। তেমুজিন চুপচাপ সব কিছু লক্ষ্য করছিল। তার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। একদিন সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে পাহারাদারেরা সবাই নিজেদের তাঁবুর ভেতরে ঢুকে যায়। সেই সুযোগ বুঝে তেমুজিন এক দৌড় দেয় পালানোর জন্য, কিন্তু তার শরীর তখনও শেকলে বাঁধা ছিল। একটানা দৌড়াতে দৌড়াতে সে ওই পবিত্র পাহাড়ের কাছে চলে যায়, যেখানে সে মাথা নিচু করে দেবতার কাছে প্রার্থনা করতে থাকে যেন তারা তাকে মুক্ত করে দেয়। হঠাৎ করে সেখানে একটা বিশাল নেকড়ে চলে আসে, যার তীক্ষ্ণ চোখ যেন তেমুজিনের আত্মার ভেতর পর্যন্ত চিরে ফেলেছিল। কিন্তু কেমন করে যেন অদ্ভুতভাবে তেমুজিন নেকড়েটাকে দেখে কোনো ভয় পাচ্ছিল না। দেখা যায় অলৌকিকভাবে তেমুজিনের শিকল নিজে থেকেই ভেঙে যাচ্ছে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। তেমুজিন এখন এক শক্তিশালী তরুণ যোদ্ধা, কিন্তু আলতান এখনও তাকে মেরে ফেলার চিন্তায় বিভোর হয়ে রয়েছে। ওদিকে আলতানের অত্যাচারে তার নিজের গোত্রের লোকজনেরাও অতিষ্ঠ হয়ে উঠেছে। তেমুজিন এবার ঠিক করে যে সে তার নিজের আসন ফিরিয়ে নেবে। কিন্তু তার আগে তার একটা পুরনো প্রতিজ্ঞা পূরণ করতে হবে, আর তা হলো সেই ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নেয়া। মেয়েটার নাম ছিল বোরত। তেমুজিন যখন বোরতের কাছে পৌঁছায় তখন তার কাছে না ছিল ধন দৌলত, না ছিল মাথা গোজার ঠাই। এইসব কিছু দেখার পরেও বোরত তাকে সেদিন ফেরত দেয়নি, বরং খুশি মনে তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। যদিও তেমুজিন দেখতে ছিল এক দুর্ধর্ষ যোদ্ধার মতো, কিন্তু সে বোরতের সামনে খুবই লজ্জা পাচ্ছিল। বিয়ে হয়ে গেলে অনেকটা পথ পেরিয়ে অবশেষে তারা তেমুজিনের মায়ের কাছে পৌঁছায়। তেমুজিনের মা বোরতের গলায় তাদের পূর্বপুরুষের তৈরি ঐতিহ্যবাহী একটা হার পরিয়ে দেয়। বিয়ের উপহার হিসেবে তেমুজিন বোরতকে একটা দামি লোমশ কোট উপহার দেয়। তো শেষ পর্যন্ত এই উপহার দিয়েই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। কিন্তু সেই রাতে আবারও একটা নতুন বিপদ তাদের সামনে হাজির হয়, কারণ মেরকিট গোত্রের নেতা তার সৈন্য নিয়ে সেখানে হামলা করে দিয়েছিল। তারা দাবি করেছিল যে বোরত নাকি তাদের সম্পত্তি, কারণ বহু বছর আগে তেমুজিনের মাকে মেরকিট গোত্র থেকে ধরে আনা হয়েছিল, আর এখন তারা হিসাব চোকাতে এসেছে। তেমুজিনের বউকে তারা নিয়ে যেতে চায়। তেমুজিন আর বোরত বুঝতে পেরেছিল যে এত সৈন্যের সাথে তারা দুজন কোনোভাবেই লড়তে পারবে না, তাই তারা পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর সময় তেমুজিনের গায়ে একটা তীর এসে বিদ্ধ হয়ে যায়। তখন বোরত একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে তেমুজিনের ঘোড়াটাকে চাবুক মেরে ছেড়ে দেয়, যে ঘোড়ার উপরে তেমুজিন ছিল। ঘোড়াটা যেন তেমুজিনকে নিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে, এই জন্য সে এমন কাজ করেছিল। আর তারপর বোরত নিজেই ধরা দিয়ে দেয় মেরকিট যোদ্ধাদের কাছে। এরপর বোরতকে তুলে নিয়ে যাওয়া হয় মেরকিট গোত্রের নেতার স্ত্রী বানানোর কাছে। এদিকে নিজের স্ত্রীকে ফেরানোর জন্য মরিয়া হয়ে তেমুজিন তার সেই বন্ধু জামুকার কাছে সাহায্য চাইতে চলে যায়। সে উপহার হিসেবে তার কাছে থাকা বোরতের শেষ চিহ্ন, একমাত্র মূল্যবান দামি লোমশ কোটটি জামুকাকে দিয়ে দেয়। সে জামুকাকে অনুরোধ করে যেভাবেই হোক বোরতকে উদ্ধারের কাজে যেন সে তাকে সাহায্য করে। কিন্তু মঙ্গল গোত্রের নিয়ম অনুযায়ী কোনো পুরুষ নারীর জন্য যুদ্ধ করতে পারবে না। জামুকা ঠান্ডা গলায় বলে যে তোর জন্য অনেক মেয়ে আছে, একটা মেয়ে নিয়ে এত চিন্তা করছিস কেন? কিন্তু তেমুজিন তো তার সিদ্ধান্তে অটল। সে বারবার জামুকাকে বোঝানোর চেষ্টা করে, আর শেষ পর্যন্ত জামুকা রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তে। তা হলো তাদেরকে যুদ্ধের জন্য অপেক্ষা করতে হবে, কারণ জামুকা সবেমাত্রই তাদের গোত্রের নেতা হয়েছে, আর তাছাড়াও তার সৈন্য সংখ্যাও তখনও খুবই কম ছিল। কিন্তু তেমুজিনের ধৈর্য ধরা ছাড়া এখন আর কোনো উপায় ছিল না। এরপর কেটে যায় আরও কয়েক মাস। শেষ পর্যন্ত ওরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলে।
অবশেষে এই দুই বন্ধু তাদের সৈন্য নিয়ে মেরকিটদের আক্রমণ করতে বেরিয়ে পড়ে। কিন্তু পাহাড়ি পথে যাবার সময় চারপাশের এক ভয়ঙ্কর নীরবতা দেখে জামুকা বেশ অস্বস্তিতে পড়ে যায়। তার মনে হতে থাকে যে এখানে নিশ্চয়ই কোনো গরমিল রয়েছে। সে আসলে ঠিকই অনুমান করেছিল, কারণ পাহাড়ের পেছনে শত শত মেরকিট যোদ্ধারা ওত পেতে বসেছিল তাদেরকে ফাঁদে ফেলার জন্য। আর হঠাৎ করে তারা ঝাঁপিয়ে পড়ে জামুকার সৈন্যের উপরে। মেরকিট যোদ্ধারা খুলি দিয়ে বানানো মুখোশ পরে ভয়ানক আক্রমণ চালায়। তবে জামুকার বাহিনীও কম যায় না, তারা সমানে সমানে টক্কর দিচ্ছিল। আর দেখতে দেখতে সেখানে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যায়। জামুকা তার ধারালো তলোয়ার চালিয়ে শত্রুদের গাছের ডাল কাটার মতো ফালা ফালা করে দিচ্ছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তেমুজিন চুপিসারে মেরকিটের শিবিরে ঢুকে পড়ে। তারপর সে প্রাণপণে খুঁজতে থাকে তার স্ত্রী বোড়তকে। অবশেষে সে যখন বোড়তকে খুঁজে পায় তখন তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে, কারণ বোড়ত তখন গর্ভবতী হয়ে গিয়েছিল। এই সন্তানের বাবা সে নিজে কিনা সেটা জানার কোনো উপায় তো ছিল না, কিন্তু তবুও তেমুজিন দ্বিধা না করে তাকে গ্রহণ করে নেয়। ঠিক তখনই জামুকা সেখানে এসে হাজির হয়। তেমুজিন গর্বের সাথে চিৎকার করে বলছিল, আমার ছেলে আসছে। এমনকি সেদিন রাতে তার নবাগত বাচ্চার জন্য তারা বিজয় উৎসব শুরু করে দেয়। খাবার পানীয়তে তাদের আসর জমে উঠেছিল। জামুকা তখন তেমুজিনকে নিজের সেনাপতি হবার প্রস্তাব দেয়, যাতে করে সে জামুকার পাশে থেকে যুদ্ধ করতে পারে। কিন্তু তেমুজিন সে প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ তার লক্ষ্য ছিল অনেক বড়। এদিকে যুদ্ধ করে লুটপাট করা মালামালগুলো ভাগ করার সময় জামুকা বেশিরভাগ সম্পদ নিজের কাছে রেখে দিচ্ছিল, আর তেমুজিনের ভাগে খুবই সামান্য সম্পদ পড়ে। এই সামান্য জিনিসের মধ্যে তেমুজিনের সৈন্যরা একটা দারুণ তলোয়ার খুঁজে পায়। অবশ্য তারা এই তলোয়ারটা তেমুজিনকে উপহার দিয়ে দেয়। তারা সবাই তেমুজিনের কাছে জানতে চায় লুটের সামগ্রী কিভাবে ভাগ করা হবে। সবাই তেমুজিনের কাণ্ড দেখে অবাক হয়ে যায়, কারণ তেমুজিন তার ভাগের সব কিছু তার যোদ্ধাদেরকে দিয়ে দিচ্ছিল। যারা যুদ্ধ করেছিল তাদের জন্য সে পুরস্কারের ব্যবস্থা করে, আর যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে কিছু জিনিসপত্র সে রেখেও দেয়। এমনকি যে দামি তলোয়ারটা তার সৈন্যরা তাকে উপহার দিয়েছিল সেটাও সে সবচেয়ে দক্ষ যোদ্ধার হাতে উপহার স্বরূপ তুলে দেয়। এই উদারতা আর ন্যায়ের মনোভাবই একদিন তেমুজিনকে ইতিহাসের সবচেয়ে বড় মঙ্গল শাসক বানাবে। কিন্তু একটা কথা আছে না, যে এক এলাকায় দুইটা সিংহ রাজত্ব করতে পারে না। তো যাই হোক, পরদিন সকালে জামুকা জানতে পারে যে তেমুজিন কোনো কথা না বলে এখান থেকে চলে গেছে। এমনকি তার দুইজন সবচেয়ে দক্ষ সৈন্যকেও তেমুজিন সাথে নিয়ে গেছে। এটা শুনে জামুকা রাগে ফেটে পড়ে। সে সাথে সাথে ঘোড়ায় চড়ে তেমুজিনের পিছু নেয়। তেমুজিনের কাফেলাতে গিয়ে সে সোজা প্রশ্ন করে, কেন তুমি কোনো কথা না বলেই চলে এসেছো? এমনকি কেন তুমি আমার দুজন যোদ্ধাকে নিয়ে এসেছো? তেমুজিন তখন তাকে সাফ জানিয়ে দেয় যে আমি কাউকে সাথে নিয়ে আসিনি, ওরা নিজের ইচ্ছেতেই আমার সাথে এসেছে। এই কথা শুনে জামুকার ছোট ভাই প্রচণ্ড রেগে যায়। সে সাথে সাথে ছুরি বের করে তেমুজিনের উপরে ঝাঁপিয়ে পড়তে গিয়েছিল, কিন্তু জামুকা তাকে থামিয়ে দেয়। তার মুখেও রাগ ফুটে ওঠে, কিন্তু সে তেমুজিনকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার সাথে সাথে তাদের বন্ধুত্বের জায়গাতে প্রতিদ্বন্দ্বিতার একটা বীজ বপন হয়ে যায়। আর এখন কয়েক মাস পরে জামুকার ছোট ভাই চুপি চুপি তেমুজিনের শিবিরে ঢুকে সে তেমুজিনের সবচেয়ে দামি যুদ্ধের ঘোড়াগুলো চুরি করার চেষ্টা করছিল। কিন্তু পাহারাদারদের চোখে সে ধরা পড়ে যায়। তারা কোনো সুযোগ না দিয়ে তীর ছুঁড়ে জামুকার ভাইকে মেরে ফেলে। কিন্তু পাহারাদার যখন বুঝতে পারে যে সে জামুকার ভাইকে মেরে ফেলেছে, তখন সে ভয়ে তেমুজিনের সামনে এসে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে আমাকে শাস্তি দিন মহামান্য, আমাকে মেরে ফেলুন, আমার কাটা মাথা আপনি জামুকার কাছে পাঠিয়ে দিয়ে আপনাদের দুজনের মধ্যে শান্তি ফিরিয়ে আনুন। তেমুজিন এই কথা শুনে প্রচণ্ড দ্বিধায় পড়ে যায়। আসলে কি এই যোদ্ধাটার কোনো দোষ ছিল? সে তো কেবলমাত্র নিজের দায়িত্ব পালন করেছে। ওদিকে বোড়ত তেমুজিনকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু সবসময় তোমার জনগণের জন্যই বেঁচে আছো, কিন্তু যদি আজ নিজের সৈন্যকে তুমি শত্রুর হাতে তুলে দাও তাহলে ওরা কি তোমাকে নেতা হিসেবে সম্মান করবে? এই কথা শুনে তেমুজিনের চোখ খুলে যায়। অন্যদিকে জামুকার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আলতান এই সুযোগটাকে কাজে লাগাতে শুরু করে। সে জামুকার ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এখন প্রতিশোধের তীব্র তাড়নায় ভোগা জামুকা প্রতিজ্ঞা করে যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে, যে কোনো মূল্যে।
আলতান জামুকার সাথে হাত মিলিয়ে তেমুজিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তেমুজিনের কাছে তার জনগণের সুরক্ষা ছিল প্রথম প্রায়োরিটি, তাই সে নারী, শিশু এবং বয়স্কদের নিরাপদ স্থানে সরিয়ে নেবার আদেশ দেয়। তো বিদায় নেবার আগে তার স্ত্রী তাকে একটা স্মৃতিচিহ্ন উপহার দেয় এবং তার নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করতে থাকে। ফাইনালি তেমুজিন এবং তার বাহিনী মুখোমুখি হয়েছিল এমন এক শত্রু বাহিনীর সাথে যার সংখ্যা ছিল তাদের তুলনায় 20 গুণ বেশি। এই বিশাল সংখ্যার বিপরীতে তেমুজিনের একজন সৈন্য তাকে একা ছেড়ে যায়নি। জামুকার সংকেত দেওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। শত্রুরা তাদের উপরে তীব্র আক্রমণ শুরু করে দেয়, তবে তেমুজিনের যোদ্ধারা নিজের জায়গা ছেড়ে না দিয়ে সাহসের সাথে লড়াই করতে থাকে। কিন্তু একে একে তেমুজিনের সঙ্গীরা তার চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। তেমুজিন প্রচণ্ড রেগে ফেটে পড়ছিল, তাই সে তাল সামলাতে না পেরে সে শত্রুদের মধ্যে পড়ে যায়, আর এটা ছিল তার জীবনের প্রথম আর একমাত্র পরাজয়। জয়ী হয়ে জামুকা তার বন্ধুত্বের কথা মনে করিয়ে দিয়ে তেমুজিনকে হত্যা না করে তাকে একটা বণিকের কাছে দাস হিসেবে বিক্রি করে দেয়। আর এভাবেই তেমুজিনকে দাস হিসেবে চীনের শিয়া রাজবংশের কাছে নিয়ে যাওয়া হয়। সীমান্ত পেরোনোর পরে স্থানীয় একজন জেনারেল তেমুজিনকে লক্ষ্য করে এবং তাকে চিনেও ফেলে। তবুও জেনারেল তেমুজিনকে মাত্র 5টা মুদ্রায় কিনে নিয়ে নেয়। তবে তাকে হত্যা না করে জেনারেল তাকে একটা কুকুরের খাঁচায় বন্দি করে রাখে এবং প্রতিনিয়ত তার উপরে অত্যাচার চালাতে থাকে। কিন্তু যেই ব্যাপারটা জেনারেল বুঝতে পারেনি তা হলো এই ভুলের কারণে একদিন তার পুরো রাজ্য ধ্বংস হতে চলেছে। প্রকৃতপক্ষে এই বন্দি মানুষটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য করার ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করা একজন সাহসী বীর। রাজপ্রাসাদের লোকজনেরা তাকে অপমান করত, অল্প খাবার দিত, আর এদিকে রাজপ্রাসাদের কুকুরেরাও তার চেয়ে ভালো খাবার খেতে পারত। তবুও সে শান্ত ছিল এবং সব কিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। তার গতিবিধি এতদিন একজন পুরোহিত সব কিছু দেখছিল। একদিন সে তেমুজিনের কাছে এসে তার কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে আর বলে যে যখন তুমি এই ভূমিগুলো সম্পূর্ণভাবে জয় করে নেবে তখন যেন আমাকে এই মন্দিরগুলো রক্ষা করার দায়িত্ব দেয়া হয়। পুরোহিত জানতো যে ভবিষ্যতে কি হবে। তেমুজিন এই কথার উত্তরে কিছুই বলেনি, বরং সে তার স্ত্রীর দেয়া স্মৃতিচিহ্নটা পুরোহিতের হাতে দিয়ে বলে যে এটা আমার স্ত্রীর কাছে ফিরিয়ে দিও। পুরোহিত অবশ্য মন থেকে তার বিশ্বাসটা রক্ষা করতে চেয়েছিল, তাই দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে তেমুজিনের স্ত্রীর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়ে যায় সেই পুরোহিত। কিন্তু সে মরীচিকার মতো তপ্ত বালিতে প্রচণ্ড গরম আর তৃষ্ণায় সে ওই পথেই মারা গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই বোরত হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। একটা অজানা অনুভূতি সে অনুভব করতে পারে। সে তার অন্তরে বিশ্বাস নিয়ে তেমুজিনের খোঁজ করার জন্য বেরিয়ে পড়ে। তো পথ চলতে চলতে সে পুরোহিতের মৃতদেহ দেখতে পায়, যার হাতে ছিল তারই দেয়া সেই স্নেহের স্মৃতিচিহ্নটি। বোরত এটা দেখেই বুঝতে পেরেছিল যে তেমুজিন এখনও বেঁচে আছে, তাই সে আর সময় নষ্ট না করে একটা কাফেলা থামিয়ে শিয়া রাজবংশের দিকে রওনা দেয়। বহু বছর পরে অবশেষে সে তার স্বামীকে ফিরে পায়। কিন্তু যে পুরুষটি তার সামনে দাঁড়িয়েছিল সে দেখতে এখন সেই তরুণ শক্তিশালী তেমুজিন ছিলই না। অপুষ্টিতে শুকিয়ে গিয়ে তেমুজিনের শরীর ভেঙে পড়েছিল, আর তার শরীরের চামড়া সূর্যের আলোতে পুড়তে পুড়তে গাছের ছালের মতো রুক্ষ হয়ে গিয়েছিল। স্বামীর এমন অবস্থা দেখে বোরতের চোখে পানি চলে আসে, তবে সে জানতো যে এখন আর কান্না করার সময় নেই। রাত নামতেই বোরত রক্ষীদেরকে ঘুষ দিয়ে তেমুজিনের মুক্তির ব্যবস্থা করে ফেলে। অবশেষে তেমুজিন তার মাতৃভূমিতে ফিরে চলে আসে। হয়তো একটা উজ্জ্বল ভবিষ্যতের আশা নিয়ে সে এখানে এসেছিল, তাই নিজের ভাগ্য পুনরুদ্ধার করার জন্য তেমুজিন আবারও সেই পবিত্র পাহাড়ে চলে যায় এবং দেবতাদের কাছে প্রার্থনা করতে থাকে নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই সেই নেকড়েটা যেটা 10 বছর আগে তার সামনে এসেছিল সেটা আবারও তার সামনে উপস্থিত হয়। তেমুজিন তখন শপথ করে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য সে গড়ে তুলবে, আর পরবর্তী কয়েক বছরে সে ঠিক এমনটাই করে। দূর দূরান্ত থেকে যোদ্ধারা তার সাথে হাত মিলিয়ে নেয়। খুব শীঘ্রই তার বাহিনী 10,000 শক্তিশালী এক যোদ্ধার বাহিনী হয়ে ওঠে। এখন সে জামুকার জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। যদিও জামুকার বাহিনী তেমুজিন বাহিনীর চেয়ে দ্বিগুণ ছিল এবং তারা জাম নদীর তীরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তেমুজিনের মনে কোনো ভয় ছিল না। তার একমাত্র বিশ্বাস ছিল যে দেবতারা তার পাশে আছে এবং কেউ তাকে পরাস্ত করতে পারবে না। একদিন হঠাৎ নেওয়া সিদ্ধান্তে তেমুজিন তার বাহিনীকে পিছু হটতে নির্দেশ দেয়।
এটা দেখে জামুকার বাহিনী তাড়াতাড়ি তাদের পিছু নেয়, কিন্তু তারা তো জানতো না যে এটা ছিল তেমুজিনের পাতা একটা ফাঁদ, আর খুব সহজেই তারা তার ফাঁদে পড়ে যায়। সেই মুহূর্তে তেমুজিনের ধনুকধারীরা সামনে এগিয়ে আসে আর জামুকার সেনাদের উপরে এক বিপজ্জনক তীরের বৃষ্টি ঝরিয়ে দেয়। মাত্র 15 মিনিটের মধ্যেই জামুকার সম্পূর্ণ একটা ব্যাটালিয়ন ধ্বংস হয়ে যায়। ক্রোধের আগুনে পুড়ে জামুকা তার সৈন্যদেরকে আরও জোরালোভাবে আক্রমণ শুরু করতে বলে, আর তারা এক বিশাল জলোচ্ছ্বাসের মতো তেমুজিনের বাহিনীর উপরে আক্রমণ চালিয়েও দেয়। কিন্তু ঠিক সেই সময় আকাশে দুটি কালো মেঘের সংঘর্ষ হয়। তেমুজিন এটাকে দেবতাদের সংকেত হিসেবে ধরে নেয়। দেবতারা তার পাশে আছে সেটা বুঝতে পারে, তাই সে তার সৈন্যবাহিনীকেও সমান তালে এগিয়ে যেতে বলে। এদিকে মেঘগুলো ঘন কালো হয়ে ওঠে। মেঘের ভয়ঙ্কর গর্জন যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হতে থাকে। ঝড়ের তীব্রতায় জামুকার যোদ্ধারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একজন সৈন্য যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, সে হলো তেমুজিন নিজেই। যখন সে তার তলোয়ার বের করে নেয়, তলোয়ারের এক ঝলকানিতে তার সৈন্যদের মনে হয় যেন দেবতা তাদেরকে রক্ষা করতে নিচে নেমে এসেছে। এই আধ্যাত্মিক শক্তিতে মনোবল ফিরে পেয়ে তারা আবারও সামনে এগিয়ে যায় আর বিরামহীন রাগে ক্ষোভে শত্রুদেরকে এক এক করে নিঃশেষ করে দিতে থাকে। অবশেষে তেমুজিন বিজয়ী হয়। সে এখন মঙ্গল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে দাঁড়িয়েছে। প্রথা অনুযায়ী যুদ্ধের পরে সকল শত্রু সৈন্য এবং বন্দীদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো, যাতে করে বিজয়ী রাজা তার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু তেমুজিন এমন কিছুই করে না, বরং সে তার শত্রু সৈন্যদের বাঁচিয়ে নেয়। শুধু তাই নয়, সে ওই সৈন্যদেরকে নিজের বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয়। তার উদারতা এবং নতুন আইন জনগণের মন জয় করে নেয়। তার ন্যায়পরায়ণ শাসকের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়তে থাকে। যুদ্ধে জয়লাভের পরে তেমুজিন অবশেষে জামুকার মুখোমুখি হয়। এত সব কিছু হয়ে যাওয়া সত্ত্বেও তেমুজিন কখনো তাকে প্রকৃত শত্রু হিসেবে গণ্যই করেনি। তাই তাকে শাস্তি দেওয়ার বদলে সে তাকে মুক্তি দিয়ে দেয়। 1206 সালের মধ্যে 44 বছর বয়সে তেমুজিন পুরো মঙ্গল সাম্রাজ্য একত্রিত করে ফেলেছিল। আর সময় নষ্ট না করে সে তার বাহিনী নিয়ে সোজা চলে যায় শিয়া রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তবে সেই পুরনো বৌদ্ধ পুরোহিতকে দেওয়া প্রতিশ্রুতি সে এই যুদ্ধের মধ্যেও ভুলে যায়নি। তার কথা মতো সে মন্দিরগুলো ধ্বংস হতে দেয়নি। এরপর 3 লাখ যোদ্ধা নিয়ে তেমুজিন আশেপাশের রাজ্যগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। তার সাম্রাজ্য এতটাই বড় হয়ে যায় যা কেউ কল্পনা করতে পারেনি। সে তাদের কল্পনার চেয়েও বেশি বড় করে ফেলা সেই সাম্রাজ্য নিয়ে পুরো পৃথিবী দখল করার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এটাই ছিল মঙ্গল সম্রাট তেমুজিনের কিংবদন্তি একটা গল্প, যাকে ইতিহাসের সবাই জানে চেঙ্গিস খান হিসেবে। তো গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা সাধারণত চেঙ্গিস খানকে যেমন ভিলেন হিসেবে জানতাম, বাস্তবে তার এই ভিলেন হওয়ার পেছনে কতগুলো কারণ ছিল। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।